বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছি মহান আল্লাহর নামে। আমার বাম পাশে আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, ব্যারিস্টার সুমন কিছু সময় আগেই সাংবাদিকদের কাছে ব্রিফিং দিয়েছে। তা আমি মনে করি যে আমার যে ভাই বোনেরা কোটা বিরোধী আন্দোলন করতেছে তাদের জন্য ব্যারিস্টার সুমন যেভাবে কথাগুলো আসলে দীর্ঘ সময় ধরে কথা বলছে, প্রায় 10 মিনিটের মতো কথা বলছে, তার ভিতরে অনেক বিষয় নিয়ে ছাত্রলীগের নিয়ে বিষয়ে ছাত্রলীগ যে বিষয়ে জড়িয়ে পড়ছে সেই বিষয় নিয়ে কথা বলছে, প্রধানমন্ত্রীর বিষয় নিয়ে কথা বলছে এবং কোটা বিরোধী যে আন্দোলনে যে ছাত্ররা আন্দোলন করতেছে তাদের বিষয় নিয়ে কথা বলছে। তাদের বিষয়ে যে সুনির্দিষ্টভাবে যে মানে পয়েন্টগুলো ধরে ব্যারিস্টার সুমন ধরে দিয়েছে, আমার মনে হয় না এরপরে আর যারা আন্দোলন করছে তারা যে আসলে শুধু আন্দোলন করে যদি এর সংস্কার চায় তাহলে আমার মনে হয় না এরপর আর তাদের আর কোনো কথা থাকে। ব্যারিস্টার সুমন ভাই কথা বলার পরে যে বিষয় নিয়ে কথা বলছে, কিন্তু তাদের ইন্টেনশন যদি অন্য কোনো কিছু থাকে, তাদের ভিতরে আমরা ইতিমধ্যে একটা জিনিস দেখতে পারছি যে তাদের ভিতরে যারা সমন্বয় ছিল তাদের ভিতর থেকে একজন ব্রিফিং দিয়েছে যে তাদের ভিতরে অন্য বিষয় ঢুকে পড়ছে। তো যাই হোক, আমি ওই বিষয়ে গেলাম না। আমার মূল কথা হচ্ছে, যদি আন্দোলন শুধু কোটা সংস্কারের বিষয়ে বাদে যদি অন্য কোনো ইন্টেনশন থাকে এই আন্দোলনকারীদের, তাহলে অবশ্যই তারা রাজপথে থাকবে, মাঠে থাকবে, ময়দানে থাকবে। আর যদি তাদের শুধু চাওয়া পাওয়াটা যদি শুধু থাকে যে কোটা সংস্কারের, বাতিল তো সম্ভবই না, সংস্কারের যদি তাদের দাবি থাকে তাহলে অবশ্যই তারা ঘরে ফিরে যাবে। কারণ যে ইতিমধ্যে আমরা দেখছি যে ব্যারিস্টার সুমন ভাই যে বিষয়গুলোই নিয়ে হাত দিয়েছে সেগুলোর অবশ্যই সুনির্দিষ্টভাবে একটা সমাধান দিয়েছে। তা যেহেতু সে নিজে ব্রিফিং দিচ্ছে, যদি আপনাদের 1 মাসের ভিতরে হাইকোর্ট থেকে যদি কোনো সমাধান না দেয় তাহলে সে নিজে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে তাদেরকে নিয়ে যাবে এবং সে নিজে তাদের হয়ে লড়বে। তা যেহেতু ব্যারিস্টার সুমন ভাই যদি লড়তে চায় এবং এটা রেকর্ডেড হয়ে রয়েছে, আমার মনে হয় 1 মাস তাদের অপেক্ষা করা উচিত এবং এদের কি হয় সেই জন্য তাদের অপেক্ষা করাটাই বাঞ্ছনীয় আমি মনে করি। আপনারা হয়তো বা কথাগুলো শুনলে অবশ্যই খুব ভালোভাবে বুঝতে পারবেন। কথাগুলো শোনা দরকার সবারই। লীগের সাবেক নেতা ছিলাম, কর্মী ছিলাম, ছাত্রলীগ এবং যারা মুখোমুখি হয়ে গেছে, এটা কিন্তু একটা চক্রান্ত চলতেছে যে ছাত্রলীগ অজনপ্রিয় করা যায়। কারণ আপনি যখন একটা দুইটা দলকে মুখোমুখি করবেন, এখন ছাত্রলীগ যদি কাউরে বাড়ি দেয় অথবা ছাত্রলীগ বাড়ি খায়, তখন কিন্তু হয়তো একটা খারাপ পরিস্থিতির দিকে যাবে। ছাত্রলীগকে আরো অজনপ্রিয় করার একটা প্রক্রিয়া চলতেছে। আমি মনে করি, আমি ছাত্রলীগকেও দাবি জানাবো যে আপনারা প্রকৃত অর্থে যদি কাউকে প্রতিহত করেন, তাহলে যদি দেখা যায় যে এই আন্দোলনের বাইরে থেকে কেউ এসে সরকারের ক্ষতি করতে চায়, রাষ্ট্রের ক্ষতি করতে চায়, তাদেরকে আপনারা প্রশাসনের কাছে হস্তান্তর করবেন, নিজেরা আইন তুলে নেবেন না। আমি আপনাদের এই বড় ভাই হিসেবে বলতেছি, আর যারা আন্দোলন করতেছেন তাদেরকেও আপনাদেরই বড় ভাই আমি বলতেছি যে আপনারা আদালতের দিকে একটু দেখেন। 1 মাস পরে যদি আপনাদের মনে হয় যে না, এটা যৌক্তিক সমাধান হয় নাই, তাহলে আপনারা আবার আন্দোলন করতে পারেন। কিন্তু অযথা মুখোমুখি হয়ে আপনাদের পুরো ভবিষ্যৎটা সামনে, আমি চাই না আপনাদের ভবিষ্যৎ নষ্ট হোক এবং এই রাষ্ট্রে বা দেশে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হোক। কারণ এইরকম বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হইলে সরকার কিন্তু কঠিন হাতে আগাইতে হবে, সরকারের সামনে আর কোনো পথ থাকবে না। এই জন্য আমি একজন মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে, ব্যারিস্টার সুমন হিসাবে আমি আপনাদেরকে দাবি জানাচ্ছি, আপনারা 1 মাসের জন্য, শুধু 1 মাসের জন্য আপনারা এই অ্যাপিলেট ডিভিশনের রেজাল্ট হওয়া পর্যন্ত আপনারা একটু যদি এটা স্থগিত করে এর ভিতরে আমরা আপনাদেরকে যদি চান, আপনাদেরকে সাথে করে নিয়ে প্রাইম মিনিস্টারের সাথে মাননীয় প্রধানমন্ত্রী, উনি বঙ্গবন্ধু কন্যা, উনাকে বললে উনি বুঝবেন না এমন কোনো জিনিস নাই। আমি কাছাকাছি থেকে আপনাদেরকে সাক্ষী দিচ্ছি যে আমি এতদিন উনার সাথে আমি সংসদে ছিলাম, উনাকে যদি বুঝায় বলা যায় উনি বুঝেন না এমন কোনো জিনিস নাই। তবে আমার কাছে মনে হয় যে প্রক্রিয়ায় আপনারা আদায় করতে চাচ্ছেন, এই প্রক্রিয়াটা আপনাদের সঠিক না। আপনাদের কাছে আমার দাবি, 1টা মাস সময় আপনারা স্থগিত করেন। 1টা মাস পরে সুপ্রিম কোর্টের আদেশের পরে আপনারা, কারণ আপনারা যেটা চাচ্ছেন, আপনারা বলতে চাচ্ছেন যে আপনারা আন্দোলন সরকারের সাথে, আদালতের সাথে না। কিন্তু আপনাদের এই আন্দোলনের যেটা চান আপনারা, এটা যদি আদালত থেকে আসে তাহলে তার আপনাদের আন্দোলন করার দরকার পড়ে না। আপনারা মানলাম যে আপনারা আদালতকে চাচ্ছেন না, কিন্তু আদালতের মাধ্যমে আসতে পারে। প্রয়োজনে আদালতে আইনজীবী হিসেবে আমি থাকবো, থেকে যৌক্তিক সমাধানের চেষ্টা আমি করব। এইটুকু আমি আপনাদেরকে বলে দিই। আইনি সহায়তা আমি যদি তারা আদালতে আসে, আমি তাদের সাথে থেকে একজন আইনজীবী হিসাবে তাদের এই যৌক্তিক সংস্কারের জন্য যা যা বলা লাগে আমি তাদের পক্ষে বলবো।
কিন্তু তাও আমি চাই যে আপনারা আন্দোলনটা এইভাবে মুখোমুখি হয়ে সাধারণ মানুষের কষ্ট এবং এই রক্তাক্ত পরিবেশ আমরা দেখতে চাই না। আমি তো এইটা দেখেই তো আজকে এখানে মুখোমুখি হলাম আপনাদের। আমি গতকালকে যে পরিস্থিতি দেখলাম, শুনেন, প্রতিটা দল বা সংগঠন সব সময় তো একই আদর্শের উপর সব লোক থাকে না, তারা আদর্শের ব্যত্যয় ঘটায় দেখা গেল কেউ কেউ অতিরিক্ত আবেগ দেখাচ্ছে। এটা দেখাইতে গিয়ে তো আলটিমেটলি পুরা দলেরই বদনাম হচ্ছে। বা ধরেন সাধারণ আন্দোলনকারীদের পক্ষে যদি কেউ ছাত্রলীগরে মারে বা অমুককে মারে, তখন তাদেরও বদনাম হচ্ছে। আমার কথা হচ্ছে যে সংঘর্ষের মধ্য দিয়া, সন্ত্রাসের মধ্য দিয়া এগুলাতে কোনো সমাধান আসবে না, বরং আমরা আরো পিছাই যাব। আমরা সামনের দিকে আগাচ্ছি। বঙ্গবন্ধুর সোনার বাংলা বানানোর জন্য আমাদের সবাইকে একটু ধৈর্য ধরতে হবে। আমি শুধু 1 মাসের সময় চাচ্ছি অপেক্ষা করার জন্য। আমি তো বলছি না যে আপনারা আন্দোলন একেবারে বন্ধ করে দেন, আমি বলছি যে এই 1 মাস আপনারা আদালতের সিদ্ধান্ত দেখেন। প্রয়োজনে আমরা প্রাইম মিনিস্টারের কাছে যাই, গিয়ে ওনার সাথে কথা বলি, কারণ উনি তো শুধু প্রাইম মিনিস্টার না, উনি তো বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। উনারে বুঝাইয়া বললে, আমি নিজে পার্সোনালি উনার কাছে গিয়ে আমি দেখছি, উনারে বুঝাইয়া বললে এমন কিছু নাই হয় না। আপনি জানেন আমাকে মৃত্যুর হুমকি দিছিল, আমি প্রাইম মিনিস্টারকে গিয়ে বলছিলাম, উনি প্রায় 3 থেকে 4 দিনের মধ্যে বাধ্য করছেন আমাকে যারা হুমকি দিয়েছিল তাদের সবাইকে ধরতে, এবং যারা যারা এগুলোর সাথে ইনভলভ। কারণ আমি জানি যে উনারে বুঝায় বললে কতটুকু বোঝানো যায়। এই জন্য এই অভিজ্ঞতা থেকে একজন এমপি হিসাবে আপনাদের কাছে আমি দাবি জানাচ্ছি, অযথা এই সন্ত্রাসের দিকে গিয়ে, আন্দোলনের দিকে গিয়ে, ভাঙাভাঙির দিকে গিয়ে রক্তাক্ত অবস্থায় আমাদের কোনো সমাধান হয় না। কারণ আমরা এই গত সপ্তাহে আপনারা জানেন 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা করে জেমে মানুষ বসে আছে। আমরা তো কিছুটা এগুলা থেকে মুক্তি পাইতেছি, কেন আবার এগুলাতে আমরা ফিরে যাব? আচ্ছা, আপনি এত কিছু বললেন, কিন্তু কালকের যে পরিস্থিতিতে কিন্তু আন্দোলনকারীরা যতটা না করেছে তার থেকে বেশি করেছে ছাত্রলীগ। সবাই মনে হবে, সবাই দেখেছে। তাদের প্রতি আপনার কোনো? আমার বক্তব্য হচ্ছে কি, আমি তো বলছি যেহেতু আমি ছাত্রলীগের সাবেক নেতা, ছাত্রলীগের তো সবাই তো সবভাবে, আমি বললাম না অতি আবেগে অনেকে কালকের ঘটনাটা আমাকে কষ্ট দিছে, এই কারণেই তো আমি আজকে এখানে এসে দাঁড়াইলাম। আমার কাছে মনে হয়েছে যে ছাত্রলীগ এবং সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে যা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক, এবং এই দুঃখজনক পরিস্থিতি এড়াইতে হবে যে কোনোভাবে এইটার জন্য। এবং কালকে যারা আহত হয়েছে, আমি সরকারের কাছে দাবি জানাবো সবাইকে পরিপূর্ণভাবে চিকিৎসার ব্যবস্থা করা, এবং যারা যারা দায়ী, কারণ আপনি যেই হন না কেন আপনি আরেকজনকে মারতে পারবেন না। আপনি আপনার সমস্যা থাকলে আপনি অথরিটির কাছে তুলে দিতে পারবেন। কেউ যদি আপনার মনে হয় রাষ্ট্রবিরোধী কাজ করতেছে, আপনি অথরিটির কাছে তুলে দিবেন। কিন্তু এটা যে পক্ষেই হোক, ছাত্রলীগই হোক আর যেই হোক, আমার কাছে মনে হয় তো অন্যের উপর হাত তোলাটা কোনোভাবেই কেউ মেনে নিবে না। এবং আমিও জানি সরকার থেকে এই ধরনের কোনো আদেশ বা এরকম কোনো কিছু বলা নাই। অনেকে অতি আবেগে এই কাজটি করে থাকতে পারে। আমার কাছে মনে হয়েছে যে ছাত্রলীগ যদি কোনো মারধরের ঘটনায় থেকে থাকে, এইটা ছাত্রলীগের কোনো দলীয় সিদ্ধান্ত না, এটা হচ্ছে গিয়ে অতি আবেগ। ওই কিছু কিছু লোক হাইব্রিড থাকে, তারা নিজেদেরকে প্রমাণ করার জন্য ছাত্রলীগের ট্যাগ লাগাইয়া দেখা যায় আরেকজনকে মারতেছে। এরা কি বুঝে না যে আমি যখন একজনকে মারতেছি, এটা সারা বাংলাদেশে ভিডিও হচ্ছে, আমার দলের ক্ষতি হইতেছে? এটা কি এরা বুঝে না? যারা বুঝে এরা কখনো মারবে না, আর যারা মারে এরা প্রকৃত ছাত্রলীগ না। এই যে আমি আপনারে বলি, আন্দোলন যখন প্রথম হয়েছে, যৌক্তিক সংস্কারের বিষয়ে আমরা নানা কথা শুনছি এদের, এবং যথেষ্ট পরিমাণ সরকারও কিন্তু শোনার চেষ্টা করছেন। এবং এটা জানেন আপনি, সরকার থেকে এই অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে কিন্তু ওই অ্যাপিলেট ডিভিশনে নিয়ে আসা হয়েছে যাতে এটা একটা যৌক্তিক সমাধান করা যায়। কিন্তু যখন থেকে আপনি খেয়াল করে দেখেন যে এই স্বাধীন দেশে আপনি রাজাকার স্লোগান দিবেন, এইটা কিন্তু মুক্তিযুদ্ধের প্রজন্ম বা আমরা যারা স্বাধীনতার সপক্ষের শক্তি, আমাদের পক্ষে মেনে নেওয়া খুবই কঠিন। এই সময় মনে হয়েছে যে এই যে প্রক্রিয়াটা শুরু হয়েছে, এবং আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় এই যে জামাত চক্র, যেটা জামাত শিবির, তারা কিন্তু বসেই থাকে যে কোনো একটা এই আন্দোলনকে কিভাবে তারা ব্যক্তিগত বেনিফিট নেওয়া যায়। আমার কাছে মনে হয়েছে এরা তো সাধারণ ছাত্র, এরা তো এত বুঝে না। এই যে স্লোগান টোগান দেওয়ার মধ্য দিয়া এরা যেটা অধিকারের আন্দোলনের কথা বলতেছে, এইটা অধিকারিত, কিন্তু এইটার সাথে রাজাকার এই যে স্লোগান, আপনি এই স্লোগান দেওয়ার পর বাংলাদেশের কোনো এই স্বাধীনতার সপক্ষের কোনো মানুষ এই জায়গায় আর থাকবে না। অনেকে বলছে যে আপনি কয়েকদিন অনেকটা আড়ালে ছিলেন,
আন্দোলন নিয়ে আপনার কোনো বক্তব্য? আচ্ছা, অনেকে বলছেন যে যে আমি অনেক আড়ালে ছিলাম বা এরকম বলতে পারেন। আচ্ছা, আপনি কি জানেন বেশিরভাগ মানুষই কোটা আন্দোলন যারা মৌনভাবে সমর্থন দিচ্ছেন বা বিরোধিতা করতেছেন, অনেকেই জানেনই না যে আন্দোলনটা কিসের জন্য। অনেকে জানেনই না যে কোটাটা আসলে অ্যাপ্লাই হয় কখন। একটা মানুষ প্রিলি রিটেন এগুলা পাস করার পরই তো কোটা অ্যাপ্লাই হয়। অনেকে মনে করেন ধারণা যে কোটাটা মনে হয় বাড়ি থেকে নিয়ে আইসা এই কোটাতে ভর্তি করে দেওয়া হয়। আবার অনেকেই জানেন না আসলে কত পার্সেন্ট কোটাতে দিতে হয়। অনেকেই জানেন না কোটা না দিলে আপনার দেশের কি ক্ষতি হইতে পারে, মানে পিছাই আছে জনগোষ্ঠী কতটা পিছাইতে পারে। ও আমার কাছে অনেক ইনফরমেশন যেটা আমি পুরাপুরি না জেনে কথা বলি না। এখানে আবার সুপ্রিম কোর্টে আছে পেন্ডিং, আদালতের যেটা জুরিসডিকশনে আছে সাব জুডিস ম্যাটারে আমার দ্রুত আইসাই কথা বলা। আমি এরকম, এখন তো আমি মেম্বার অফ পার্লামেন্ট, আমাকে তো অনেক বুঝে শুনে কথা বলতে হয়। আদালতের সাব জুডিস ম্যাটারে আমি ফেসবুকে 3-4জন বলল যে মানবতাবাদী ব্যারিস্টার সুমন এখন কোথায়, এই কথা বললেই আমি লাফাইয়া পড়বো, এইরকম ব্যারিস্টার তো আর আমি না। ওকে, ভাই আমাদের সময় লাইভে প্রায় ৬২,০০০ মানুষ এই মুহূর্তে আপনাকে দেখছে। তার মধ্যে অনেকেই আপনাকে প্রশ্ন করছেন যে নিজের সুবিধা মতো আপনি কথা বলেন। যে আমি তো অবশ্যই আমার সুবিধা মতো বলছি, কিন্তু আমার সুবিধা কোনটা? জেনে পড়ে থাকবো আমি, মারামারি দেখবো, আমার খারাপ ভালো লাগবে? আমি কি অমানুষ তো না? আচ্ছা, মানুষ না হয় দামি না, আমি অমানুষ তো না। বাচ্চারা মারামারি করবে, আমার ছাত্রলীগ যে দল আমি করছি, আমার ছাত্রলীগ বদনামে পড়বে, আমি বসে থাকবো? আমার সুবিধা তো এইটাই। মানে শুনেন, যারা আমার সুবিধার কথা বলে তারা আমার সুবিধা ছাড়া মাথায় কিছু আসে না। আমার সুবিধা যে আমাদের সুবিধা হইতে পারে, আমার সুবিধা যে দেশের সুবিধা হইতে পারে, এইটা বেশিরভাগ লোক জানে না। এই কারণে এরা এইসব কথা বলে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।